আঙ্কেল, একবার শুধু আমাদের দাদার 60 বছরের অতীতটা জানতে দাও। হ্যাঁ বাবা, কাল সকালেই আমি আর ঐশানী ভোরের আলোয় যাব। আমার বিশ্বাস যে আমরা ওখানে গেলে দাদার সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবো। কিন্তু অতীতকে কবর থেকে খুঁড়ে আনতে গিয়ে সে আবার আমাদের সংসারে কোনো অশনি সংকেত বয়ে আনবে না তো? আবার কোনো নতুন না আন্টি, ভোরের আলো থেকে আমরা হয়তো মুখোশের আড়ালে থাকা মুখগুলো চিনতে পারবো। কারা দাদাকে কেন মারতে চাইছে সেটা জানতে পারবো। নববর্ষের দিন পেটটার উপর খুব অত্যাচার গেছে। সারা রাত ধরে পেট খালি সানিদা পামা গারেসা কালো রাতি গান গাইছে। পেটের আর দোষ কি? না, এখনো তো কেউ ওঠেনি মনে হচ্ছে। আমি যাই একটু তাড়াতাড়ি আগে ভাগে গিয়ে হালকা হয়নি। খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। আমি পাইস হোটেলের দিক দিয়ে একবার ঘুরে আসছি, বীরুকে সবটা বুঝিয়ে দিচ্ছি বাজার টাজারগুলো, তারপর না হয় দিবাকর দেখে নেবে। বলি, আমি চাটা বসাচ্ছি, তুই চাটা সবাইকে দিয়ে দিস। ঠিক আছে। সকাল সকাল কি করো বলো তো? হ্যাঁ, ধাক্কা কি করছো কেন? তুমি কিছু করতে পারো না? দেখছো না আমি ঘুমের ঘরে হাঁটছি। তা আমিও তো ঘুমের ঘরেই হাঁটছি। ধুৎ। যাই বাবা, কল ঘরে যাই। কে রে? উফ, যা, রেলগেট বন্ধ তো। ও মামা, মামা বলছি লোকাল না মালগাড়ি? এখন আমি ধ্যান করছি। ব্যাস, আধ ঘন্টা। ধন্যবাদ। পিকুর দুধটা গরম করেছিস? এই চাটা দিয়েই দিচ্ছি। দুজনে ভোরের আলোয় যাওয়ার জন্য প্রস্তুত। একটা অশান্তি করে যদি যাওয়াটা কেচিয়ে দিতে পারি। মেজ বউ বুঝি সংসারের ভার নিয়েই পিকুর ভাগের দুধটা কমাতে বলে দিয়েছে।
পিকুর দুধের ভাগ হঠাৎ কমবে কেন? বারে আমাদের এই বাড়িতে গয়লা আসে সকাল 8:30টায়, আর এখন ভোর 6টার সময় যদি বাড়ির সকলের জন্য দুধ চা করা হয়েছে, তাহলে তো আমার পিকুর ভাগের দুধটা কমে যাবে। হ্যাঁ, অবশ্য তুমি যদি সেটায় জল মেশাও তাহলে আমার ছেলের সাথে করা জোচ্চুরিটা আমি ধরতে পারবো। বৌমনি, পয়সা নিয়ে এতটাও নিচু মনের নয়। মামনি, পিকুর কোনো অযত্ন হবে না। তোমার না সব সময় বাড়িতে অশান্তি লাগানোর একটা ছুতো দরকার। আচ্ছা, পিকুর জন্য আমি বেশি করে দুধ বলে রেখেছি, সেটা তো নতুন কথা নয়, তুমি তো খুব ভালো করে জানো। দিবাকর, আজকে কিন্তু পাইস হোটেলের দিকটা তোকে সামলাতে হবে। বাজার খদ্দের সামলানো সব কিন্তু তোর দায়িত্ব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শিউলি, শোনো না, আমি দাদাকে সকালের ওষুধ খাইয়ে দিয়েছি, তুমি দুপুরের আর বিকেলের ওষুধটা মনে করে খাইয়ে দিও। আমি আমি খাইয়ে দেবো না? মানে আমি মানছি দাদার অবস্থা এখন অনেক ভালো, অনেকটাই সুস্থ আছে দাদা, কিন্তু কি হয় বলো তো, মাঝে মধ্যে এসব করে তো আমার না ভয় লাগে জানো। আরে বাবা, আন্টি খাইয়ে দেবে, তুমি একবার আন্টিকে মনে করিয়ে দিও। ও ঠিক আছে, বলছি শিউলিকে কে মনে করাবে? আমি মনে করে দেবো। তুমি মনে করাবে ফুলি? আবার তোমাকে কাউকে মনে করে দিতে হবে না তো? হ্যাঁ, কিছুতেই তো মেজ বউয়ের ভোরের আলোয় যাওয়াটা ঠেকাতে পারছি না। তাপসকে এতবার ফোন করলাম, বাবুর এখনো খোয়ার ভাঙেনি, আর এদিকে আমার শিরে সংক্রান্তি। এইবার মেসা বলছিলাম, আমি যখন ডেলিভারি দিতে যাবো তখন কাউকে তো একটা পয়সা সামলাতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুই যখন ডেলিভারি দিতে যাবি তখন ভাস্কর তো বাড়িতেই আছে, ভাস্কর পাইস হোটেলে বসবে। আমি পারবো। কেন রে ভাস্কর, তোকে বেশিক্ষণ থাকতে হবে না, এই ঘন্টা দুয়েকের ব্যাপার, আমার বেশিক্ষণ লাগবে না ডেলিভারি দিতে। আমার একটা ইন্টারভিউ আছে। আর সেটা বাড়ির সবাই অনেক মাস আগে থেকে জানে, আর তোকে বেছে বেছে ওই দিনটাতে নিজের বউয়ের সঙ্গে বেরোতে হলো। বাহ, এই মকায় ভাস্করকে উস্কে দিয়ে বাড়িতে অশান্তি লাগিয়ে যদি মেজ বউয়ের বেরোনোটা আজকে ঠেকিয়ে দিতে পারি। বাবা ভাস্কর, তোমার দরকারি কাজ আছে, সেটাকে কি মেজ বউ গুরুত্ব দেবে নাকি? ও নিশ্চয়ই ঠাকুরপোর কাছে জেদ করেছে যে আজকেই বেরোতে হবে, তাই ঠাকুরপো বেচারাই বা কি করবে বলো? তুই তো বড় জোরুকা গোলাম হয়ে যাচ্ছিস। হ্যাঁ, একদম বউয়ের কথায় নাচছিস। বাহ, খুব সামনে কথা বল ভাস্কর। আমরা না কেউ বেড়াতে যাচ্ছি না ওখানে, দাদার ব্যাপারে খোঁজ খবর নিতে যাচ্ছি। সে তোরা যা ইচ্ছা কর, আমার একদম যায় আসে, কিন্তু আমি তোদের হুকুম মানতে বাধ্য নই। আর আমার কাছে আমার কাজটা সব থেকে দরকারি। মেজদা, যেই সময় সেজদা থাকবে না সেই সময় আমি পাইস হোটেলটা সামলে দেব। ওরে, আমার বোন ব্যবসায়ী বাড়ির নিয়ে এলেন রে ভাস্কর। দেখো দেখো, তোমার বউয়ের আসপর্দা দেখো, কি বলছে ও? অশিক্ষিত মেয়ে, সে কিনা আমাদের পাইস হোটেলের ব্যবসা সামলাবে। বাবা, এই বাড়িতে তো দেখছি সবারই হোটেলের ব্যবসা সামলানোর দিকে খুব নজর। হবে না, যেমন গুরু তার তেমন চেলা। ঠিক বলেছ। আসলে কি বলো তো, তোমাকে বিয়ে করার পর ও ধরাকে সরা জ্ঞান করছে। আর তার মধ্যে ওই আমাদের মহান গুরু ঠাকুরের বাণী, ওসব শুনে শুনে তো মাথায় পেঁচানো বুদ্ধিটা আরো বাড়ছে। যা বলেছো ভাস্কর, আরে যার দুদিন আগে থাকার জায়গা ছিল না, সে এখন তোমার হাত থেকে তার সিঁথিতে সিঁদুর পরে, হ্যাঁ, এই বাড়িতে তো তার থাকার জায়গা হয়ে গেছে, তাই না?